৬৮টি আসন, মাত্র ৬৮টি আসন নিয়ে রাজনীতির দাবার চাল কি সম্পূর্ণ উল্টে গেল? যে দলটিকে নিয়ে এতদিন নানা কথা হয়েছে, ইতিহাসের পাতায় যাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তারাই কিনা আজ ক্ষমতার মূল চাবিকাঠি নাড়ছে। নির্বাচনের ফলাফল বলছে ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমান, ২১২টি আসন তাদের পকেটে। কিন্তু বিশ্বাস করুন, আন্তর্জাতিক মিডিয়া কিংবা বিশ্বের বাঘা বাঘা পলিটিক্যাল অ্যানালিস্টরা বিএনপি বা তারেক রহমানকে নিয়ে যতটা না ভাবছেন, তার চেয়ে হাজার গুণ বেশি বিশ্লেষণ করছেন ৬৮টি আসন পাওয়া জামায়াতে ইসলামীকে নিয়ে। অনেকেই বলছেন ইতিহাসের সবচেয়ে সুসময় পেয়েও জামায়াত ক্ষমতায় যেতে পারল না। কিন্তু যারা রাজনীতির অলিগলি চেনেন তারা মুচকি হাসছেন। তারা বলছেন ক্ষমতায় না গিয়েও ক্ষমতার পথে এক বিশাল লাফ দিয়েছে দলটি। এটি কি নিছক একটি নির্বাচনী ফলাফল, নাকি বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা? কেন আন্তর্জাতিক বিশ্ব জামায়াতের এই উত্থানকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে? আজ আমরা সেই গভীর বিশ্লেষণের মুখোশ উন্মোচন করব। দৃশ্যত ২১২ আসন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি, কিন্তু এই নিরঙ্কুশ বিজয়ের আনন্দের মাঝেও একটি নাম বারবার উঠে আসছে, সেটি হলো জামায়াতে ইসলামী। স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসনে বসেছে তারা। আসন সংখ্যা ৬৮, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। ২০০১ সালে বিএনপি যখন জামায়াতকে সাথে নিয়ে ২/৩ আসন পেয়েছিল, তখন আওয়ামী লীগ মাত্র ৬২টি আসন পেয়ে বিরোধী দলে গিয়েছিল। মজার ব্যাপার হলো, ঠিক তার পরের নির্বাচনের সেই ৬২ আসন পাওয়া দলটি ২৩০ আসন নিয়ে ক্ষমতায় ফিরেছিল। ইতিহাসের এই সমীকরণ কি জামায়াতের পক্ষে কথা বলছে? আজকের এই ৬৮টি আসন কি আগামীর ২০০ আসনের ইঙ্গিত? প্রখ্যাত সাংবাদিক নুরুল কবিরের একটি কথা এখানে প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, যে দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, স্বাধীনতার ৫৫ বছর পর একটি নিরপেক্ষ নির্বাচনে সেই দলই ৬৮টি আসন পেল, এটা তাদের জন্য কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি বিশাল বিজয়। অর্থাৎ রাজনীতির মাঠে তারা নিজেদের অপরিহার্য প্রমাণ করতে পেরেছে। তবে আন্তর্জাতিক মিডিয়াগুলো এই উত্থানকে দেখছে ভিন্ন চোখে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান হেডলাইন করেছে, বাংলাদেশের নারী স্বাধীনতা এখন ঝুঁকির মুখে। তাদের সংখ্যা একটি ইসলামপন্থী দলের এমন শক্তিশালী অবস্থান নারীদের অধিকার খর্ব করতে পারে। অন্যদিকে রয়টার্স বলছে, জামায়াতের এই উত্থান দেশের মডারেট বা মধ্যপন্থী মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে মার্কিন মিডিয়া এনপিআর এর সুর কিছুটা ভিন্ন। তারা বিষয়টিকে এতটা ভয়ের চোখে দেখছে না। কেন এই ভিন্নতা? কারণ জামায়াত এবার যে খেলাটা খেলেছে তা পশ্চিমা বিশ্বকেও ধোকায় ফেলে দিয়েছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, এই পরিবর্তনের সূচনা কিন্তু একদিনে হয়নি। ২০২৪ সালে জুলাই মাস, হাসিনা বিরোধী সেই উত্তাল আন্দোলন। রাজপথে তখন একমাত্র সুসংগঠিত এবং সংঘবদ্ধ শক্তি ছিল জামায়াত ও শিবির। তাদের সেই প্রতিরোধের কথা কি অস্বীকার করার উপায় আছে? হাসিনা সরকারের পতনের পর সরকার গঠনেও তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অবদানের প্রতিদান কি তারা এখন পাচ্ছে? দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তাদের বিজয় সেই ইঙ্গিতই দিয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া তখনই নড়ে চড়ে বসেছিল। তারা একে দেখেছিল ইসলামিস্টদের উত্থান হিসেবে। কিন্তু জানুয়ারি মাসে রয়টার্সের এক দীর্ঘ প্রতিবেদনে উঠে আসে এক নতুন তথ্য। তারা বলছে, জামায়াত নিজেকে নতুন করে গড়েছে। রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, জামায়াত এবার হিন্দু প্রার্থী দিয়েছে। এটি তাদের একটি বিশাল কৌশলগত পরিবর্তন। এর মাধ্যমে তারা নিজেদের গায়ে লেগে থাকা উগ্রবাদী তকমাটি নিপুণভাবে সরিয়ে ফেলার চেষ্টা করেছে। তারা দেখাতে চেয়েছে তারা সবার দল, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। নির্বাচনে তারা হিন্দু প্রার্থী দিলেও কোনো নারী প্রার্থী দেয়নি। আর ঠিক এই জায়গাটিতেই আন্তর্জাতিক মহলের যত আপত্তি। নারী অধিকার নিয়ে তাদের অবস্থানই এখন পশ্চিমাদের উদ্বেগের মূল কারণ। তবে জামায়াত জানে, রাজনীতিতে সব প্রশ্নের উত্তর কথার মাধ্যমে দিতে হয় না, কৌশলে দিতে হয়। জামায়াতের এই উত্থানকে অনেকে তুরস্কের এরদোয়ানের দলের সাথে তুলনা করছেন। এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপিও ঠিক একইভাবে শুরু করেছিল। প্রথমে বিরোধী দল হিসেবে উঠে আসা, এরপর ২০০২ সালে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া। তারপরের ইতিহাস সবার জানা। টানা ২ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় এরদোগানের দল শুরুতে নিজেদের মডারেট ইসলামিক ইমেজ দিয়ে ক্ষমতায় এসেছিল। তারা সরাসরি শরিয়া আইনের কথা না বলে সুশাসন ও উন্নয়নের কথা বলেছিল। বাংলাদেশে জামায়াতও কি ঠিক একই পথে হাঁটছে? বিএনপি সরকার যদি দুর্নীতিতে জড়ায় কিংবা দেশে যদি অর্থনৈতিক সংকট তৈরি হয়,
তবে তুরস্কের মতো পরিস্থিতি বাংলাদেশেও হতে পারে। তখন মানুষ বিকল্প হিসেবে কাদের বেছে নেবে? তুরস্কের জনগণ যেমন এরদোয়ানকে বেছে নিয়েছিল, বাংলাদেশের জনগণও কি আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে না? এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেয়া যায় না, কারণ শুধু জোটের রাজনীতি নয়, জামায়াত সমাজ সেবার নামে স্কুল, কলেজ, হাসপাতাল এবং এনজিওর মাধ্যমে দেশজুড়ে এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই গ্রাসরুট লেভেল বা তৃণমূলের সংযোগ তাদের সবচেয়ে বড় শক্তি, আর তার সাথে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের একচ্ছত্র প্রভাব। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট তাই ঠিকই বলেছে, জামায়াতের প্রধান বিরোধী দল হওয়া মানে বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘমেয়াদী পরিবর্তনের সিগন্যাল। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এবং আল জাজিরা বিষয়টিকে দেখছে বাংলাদেশের নতুন যুগ হিসেবে। তারা মনে করছে জোটগতভাবে ৭৭টি আসন হাতে থাকায় জামায়াত এখন তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করবে। তবে এখানে একটি খুব সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেই। শুধুমাত্র ৬৮টি আসনে তারা শক্তিশালী নয়, আরও অন্তত ৩২টি আসনে জামায়াত জোটের প্রার্থীরা খুব সামান্য ভোটের ব্যবধানে হেরেছে। এই ৩২টি আসন তাদের জন্য লো হ্যাঙ্গিং ফ্রুট। আগামী স্থানীয় সরকার নির্বাচনে তারা যদি এই অঞ্চলগুলোতে নিজেদের ভিত্তি শক্তি করতে পারে এবং ভিন্ন ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা উপহার দিতে পারে, তবে জাতীয় নির্বাচনে এর প্রভাব হবে সুদূর প্রসারী। এখন আলোচনা করা যাক জিও পলিটিক্স বা ভূ রাজনীতি নিয়ে। জামায়াতে যে ৬৮টি আসনে জিতেছে, ম্যাপের দিকে তাকালে দেখবেন তার বেশিরভাগই সীমান্ত এলাকায়। প্রান্ত থেকে কেন্দ্র দখল কিংবা গ্রাম দিয়ে শহর ঘেরাও। এটি মাও সেতুংয়ের সেই বিখ্যাত গেরিলা যুদ্ধের কৌশলের সাথে মিলে যায়। জামায়াতের এই সীমান্ত বিজয় ভারতের কপালে এরই মধ্যে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে, কারণ ভারত সবসময় সীমান্তে তাদের অনুগত বা বন্ধু ভাবাপন্ন শক্তি দেখতে চায়, কিন্তু জামায়াতের এই উত্থান ভারতের সেই কমফোর্ট জোনে বড় আঘাত। সীমান্তে জামায়াতের এই শক্তিশালী অবস্থানের কারণে চীন, পাকিস্তান এবং তুরস্কের মতো দেশগুলো জামায়াতকে নতুন করে মূল্যায়ন করবে। ভারতকে চাপে রাখতে সীমান্ত অঞ্চলে এমন একটি শক্তির কৌশলগত অবস্থান এই দেশগুলোর জন্য তুর্বের তাস হতে পারে। তাই ক্ষমতায় না থেকেও জামায়াতে যে আন্তর্জাতিক সুবিধা ও সহযোগিতা পাবে তা নিশ্চিতভাবে বলা যায়। ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা এই অঞ্চলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইবে। সবশেষে নির্বাচনের ভোটের পরিসংখ্যানের দিকে একটু নজর দেওয়া যাক। এবারে নির্বাচনে জামায়াত পেয়েছে ৩১.৭৬% ভোট। অনেকেই ভাবতে পারেন এটা তো খুব বেশি না, কিন্তু ইতিহাস কি বলে? ১৯৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন তারা ভোট পেয়েছিল ৩০.৮১%। অর্থাৎ জামায়াত এখন যে ভোট পেয়েছে তার চেয়েও কম ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছিল। এমনকি ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তাদের ভোটের হারও ছিল এর চেয়েও কম। তার মানে কি দাঁড়াচ্ছে? ভোটের শতাংশের হিসেবে জামায়াত এখনই সরকার গঠন করার মতো জনসমর্থন ধারণ করে। জোটগতভাবে তাদের ভোট প্রায় ৪৮% কাছাকাছি। কাজেই এই ভোট ব্যাংক যদি সামান্য বাড়ে তবে আগামী নির্বাচনের ফলাফল সম্পূর্ণ উল্টে যেতে পারে। জামায়াত যে এককভাবে সরকার গঠন করতে পারে সেই গাণিতিক সম্ভাবনা এখন আর কোনো কল্পনা নয়, এটি একটি বাস্তব পরিসংখ্যান। তাই আন্তর্জাতিক মিডিয়া এবারের ফলাফলকে জামায়াতের পরাজয় হিসেবে দেখছে না, বরং তারা একে দেখছে জামায়াতের উত্থান বা রাইজ অফ জামায়াত হিসেবে। তারা মনে করছে যদি জামায়াত তাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তবে ক্ষমতার শীর্ষে পৌঁছানো তাদের জন্য কেবল সময়ের ব্যাপার। তবে হ্যাঁ, তাদের সামনে একটি বড় বাধা এখনও রয়ে গেছে, সেটি হলো নারী ভোটার। বাংলাদেশের নারীরা এখনও বিএনপির উপর যতটা আস্থা রাখেন জামায়াতের উপর ততটা রাখেন না। আন্তর্জাতিক মিডিয়াও মনে করে জামায়াতকে নারীরা ভয় পায়। এই ভয় বা ভীতি যদি জামায়াত কাটাতে পারে, যদি তারা নারীদের বোঝাতে সক্ষম হয় যে তাদের শাসন আমলে নারীরা নিরাপদ থাকবে, তবে জামায়াতের সামনে আর কোনো বাধা থাকবে না। উজ্জ্বল ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে। রাজনীতির এই খেলা আসলে সাপ লুডুর খেলা। ৬৮টি আসন নিয়ে জামায়াত এখন ময়ের গোড়ায় দাঁড়িয়ে আছে। তাদের পরবর্তী চাল কি হবে? তারা কি তুরস্কের মডেল অনুসরণ করে ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে আসবে, নাকি বিএনপি তাদের এই উত্থান ঠেকিয়ে দেবে? ভারত, চীন আর আমেরিকার সমীকরণে বাংলাদেশ কোন দিকে যাবে এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি আর আগের মতো নেই। এক নতুন যুগের সূচনা হয়েছে, যেখানে জামায়াত আর কোনো পার্শ্ব চরিত্র নয়, বরং তারা এখন মূল গল্পের অন্যতম নায়ক। আপনারা কি মনে করেন, জামায়াত কি আগামীতে এককভাবে ক্ষমতায় আসতে পারবে, নাকি বিএনপি তাদের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে? কমেন্ট করে আপনাদের মতামত জানান। আজকের মতো বিশ্লেষণ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। রাজনীতি ও বিশ্ব পরিস্থিতির এমন সব তীক্ষ্ণ বিশ্লেষণ মিস করতে না চাইলে আমাদের চ্যানেল
গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।